শীতটা ভালোই পড়েছে। সবে কালীপুজো শেষ হয়েছে। সন্ধ্যা হলেই নদীর উপর কুয়াশার আস্তরণ দেখা যাচ্ছে। ঝন্টু মাঝি নৌকা নিয়ে বরাবরের মতো নদীতে বসে অপেক্ষা করছে এই শীতের রাতে কোনো যাত্রীকে পারাপার করবার জন্য। চলে আয় বাবা, চলে আয়, যা যাত্রী আছিস চলে আয়। বেশি রাত হলে আর নদী পারাপার করতে পারবো না। কে কে যাবি, চলে আয় তাড়াতাড়ি। তোর বাবা আসে না কেন? নিজের মনেই ঝন্টু বকছে এবং সাথে সাথে তামাকের হুঁকোটা টেনে নিজের শরীরকে গরম রাখছে। এমন সময় অন্ধকারের মধ্য থেকে নদীর পার ধরে একটা চাদর মুড়ি দেওয়া লোক সেখানে এসে দাঁড়ালো। যাবেন নাকি ওপারে? আরে হ্যাঁ, যাবো বলি তো বসে আছি। উঠে পড়ুন, বেশি দেরি করবেন না। এদিকে ঠান্ডা যত বাড়ছে ধোঁয়াশা তত আসছে। দুধ তেরিকা। লোকটা বেশি কথা না বাড়িয়ে নৌকার উপর উঠে পড়ল। ঝন্টু ওর নৌকাটা ছেড়ে দিল। বেশ অনেকক্ষণ চুপচাপ চলবার পর হঠাৎ ঝন্টু জিজ্ঞাসা করল, তা আপনি এত রাতে কোত্থেকে ফিরছেন? একটু দরকার ছিল, সেই দরকার মেটাতে মেটাতে এতটা রাত হয়ে গেল। তা বাবু, বলছিলাম কি, এত রাতে আমি আপনাকে পারাপার করে দিচ্ছি। হ্যাঁ, আমার কিছু উপরি পাওনা হবে তো। এত কথা বলো কেন? তুমি চুপচাপ নৌকা চালাতে পারছো না? না, তাই বলছিলাম আর কি। লোকটার ব্যবহারে ঝন্টু কিছুটা নিরাশ হলো। মনে মনে বলল, দাঁড়া বেটা, আমাকে অপমান করলি? তোকে আমি আজকে সারা রাত এই নদীর জলে ঘোরাবো, দেখ কেমন লাগে। বেশ অনেকক্ষণ ধরে ঝন্টু নৌকাটা এদিক ওদিক করতে লাগলো। আগন্তুক লোকটা একসময় রাগান্বিত হয়ে বলে উঠল, কি ব্যাপার মশাই, ওপারে যেতে কতক্ষণ আর সময় লাগবে? আপনি তো সেই কখন থেকে নদীর মধ্যে ঘোরাঘুরি করেই চলেছেন। আসলে কুয়াশার রাত তো, তাই জন্য আর কি ভালো করে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে একটু উল্টো দিক করে চলে এসেছি। উল্টো দিক করে চলে গেলে অবশ্য আমার অনেক সুবিধে হবে। আগন্তুক লোকটার কথা ঝন্টু ভালো করে বুঝতে পারল না। সে নৌকা চালাচ্ছে, এমন সময় হঠাৎ নদীর জল থেকে একটা কাটা ভয়ঙ্কর হাত ঝন্টুর পাটা টিপে ধরল। ঝন্টু ভয়ে চিৎকার করে উঠতেই, ওরে বাবা রে, ওটা কে রে বাবা, আমার পায়ে হাত দিলে? কাটা হাতটা ঝন্টুর পা ছেড়ে আবার নদীর জলে মিলিয়ে গেল। আগন্তুক বলে উঠল, কি হলো মশাই, আপনি এভাবে চিৎকার করে উঠলেন কেন? ব্যাপার কি? আমার মনে হলো একটা কাটা হাত নদীর জল থেকে উঠে আমার পাটা ধরলো। ঝন্টুর কথা শুনে আগন্তুক অট্টহাসি করে উঠল। কি বলছেন কি? এই নদীর মাঝখানে কাটা হাত কোথা থেকে আসবে? আমার মনে হলো। এমন সময় সেই আগন্তুক তার গায়ের চাদরটা সরালো। তারপর তার চেহারা দেখে ঝন্টু ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হলো। ভূত, ভূত আবার নৌকাতে চেপেছে। ওরে মেরে ফেলবে, এবার আমাকে বাঁচাও। এই মাছ নদীতে কেউ তোকে বাঁচাতে আসবে না। তোর আজকে ঘাড় মোটকে রক্ত খাবো। এই বলে সে আগন্তুক ভূত ঝন্টুকে আক্রমণ করতে গেল। ঝন্টু ভয়ে জলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল, কিন্তু নৌকাতেই সে আগন্তুক তার পেছন থেকে মাথাটা ধরল। তারপর ঘাড়ের কাছে একটা কামড় বসালো। মুহূর্তের মধ্যে রক্তের বন্যা ভেসে গেল নৌকার উপর। অনেকদিন পর নীলাঞ্জন, রতন এবং মনীষা একসাথে হয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা পিকনিকের আয়োজন করছে। পিকনিকটা খুব শীঘ্রই হবে। চল চল, আমাদের এই বন্ধুত্বটাকে একটা পিকনিক দিয়ে সেলিব্রেট করা যাক। কতদিন আমরা একসাথে হইনি বলতো? তা যা বলেছিস তুই। চল, আমরা তবে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করে ফেলি। কিন্তু এই সময় পিকনিক কোথায় হবে? শহর এলাকায় তো আমরা থাকি, এখানে পিকনিক করা হবে না। আমরা বরং কোনো গ্রাম্য অঞ্চলের দিকে গেলে ভালো হয়।
তোর জানাশোনা কোনো গ্রাম্য অঞ্চল আছে? আমার কালুদার বাড়ি গ্রামে, তাহলে ওখানে গিয়ে পিকনিকটা সারা যাক। অবশ্যই, কিন্তু একটা কথা বলিস, কালুদার পরিবারে যদি কেউ থাকে তাহলে কিন্তু আমরা যাব না, কারণ আমাদের আনন্দের জন্য কোনো পরিবারকে উত্ত্যক্ত করা ঠিক হবে না। না রে না, আমার কালুদা সম্পূর্ণ একা, ওদের পরিবারে কেউ নেই, অতএব ওখানে গেলে আমাদের কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, তবে তাই হোক। তাহলে আগামীকালই যাওয়া যাক গ্রামে পিকনিক করতে। তুই রাজি তো মনীষা? আমি একদম রাজি। পরদিন সকালে বেরিয়ে সন্ধে নাগাদ তারা গ্রামে এসে পৌঁছালো। নীলাঞ্জন বলল, গ্রামটা তো ঠিক আছে, কিন্তু এখানে পরিবহন ব্যবস্থা একদম ভালো না। কিরে মনীষা, তুই চুপ করে আছিস কেন? আরে না না, আমি আগে তো কোনোদিন গ্রামে আসিনি, তাই জন্য এই সন্ধ্যের অন্ধকার দেখে খুব গা ছমছম করছে। কি ভীতু মেয়ে রে তুই মনীষা, এত ভয় পাস তুই? সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। আরে ওসব কথা বাদ দে, তোর কালু দাদার বাড়ি আর কদ্দূর? আরে এখন অনেকটা রাস্তা যেতে হবে রে, এই তো সবে শুরু। ওই যে দেখতে পাচ্ছিস নদী আসছে, ওই নদীটা পেরিয়ে যেতে হবে। ওখানে কি কোনো নৌকা আছে নাকি ব্রিজ? ব্রিজ কোথায় পাবি, যা হবে সব নৌকা। চল চল, দেখবি নৌকা খুব ভালো লাগবে, চল। হ্যাঁ, একে ঠান্ডা পড়েছে, তার উপর আবার এই নদীর জল দিয়ে যেতে হবে। ভালো, কালকে সকালে আমাদের ঠান্ডা লাগলে হয়। আরে ভয় পাচ্ছিস কেন, একটুখানি ঠান্ডা লাগলে বরং ভালো হবে। তারা কথা বলতে বলতে পৌঁছে গেল নদীর পাড়ের কাছে। সেখানে নৌকায় বসেছিল ঝন্টু। ঠান্ডায় তার পা থেকে মাথা পর্যন্ত একটি মোটা কম্বল জড়িয়েছিল। মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। নীলাঞ্জন বলল, এই লোকটা এরকম পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে বসে আছে কেন? আপনাদের মতো আমরা শহরে থাকি না, নদীর জলে সারাদিন থাকতে হলে বুঝতেন কেমন অনুভূতি হয়। হ্যাঁ, সে তো ঠিক কথাই বলেছেন। তাহলে চলুন ওপারে যাওয়া যাক নাকি? আপনারা সকলে নৌকায় উঠে বসুন, তাড়াতাড়ি করুন, বেশি সময় দিতে পারবো নিকো। তারা তিন বন্ধুতে নৌকায় উঠে বসল। ঝন্টু নৌকা বাইতে শুরু করল। নৌকা বেয়ে যেতে যেতে ঝন্টু প্রশ্ন করল, তা আপনারা যে এখানে রাতের বেলা এসেছেন, আপনাদের ভয় করছে না? আরে ভয় কিসের করবে? তোমাদের এখানে ডাকাতের উপদ্রব নেই বললেই তো চলে, তাই না? নাকি আছে? চোর ডাকাতের উপদ্রব এখানে নেই বললেই চলে, কিন্তু অন্য কিছু তো এখানে আছে। কিসের কথা বলছেন আপনি? ঝন্টু এই প্রশ্নের উত্তর আর দিল না। বেশ কিছুক্ষণ চুপচাপ নৌকো চড়বার পর রতন হঠাৎ করে বলে উঠল, সত্যি করেই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। এমন সময় হঠাৎ করে জল থেকে একটা কাটা হাত বেরিয়ে এসে রতনের একবার পা ছুঁয়ে গেল। রতন ভয়ে লাফিয়ে উঠল। ওরে বাবা রে, কে রে বাবা, জলের মধ্য থেকে আমার পায়ে হাত দিল। আরে তোর কি হলো? তুই এভাবে লাফিয়ে উঠলি কেন? আরে বাবু, আপনি বসে পড়ুন, এভাবে উঠে দাঁড়িয়ে লাফালাফি করবেন না নৌকার মধ্যে। নৌকা ডুবে গেলে সবাই কিন্তু ডুবে মরবো আমরা। দেখুন না, আমার মনে হলো জলের মধ্য থেকে একটা হাত উঠে এসে আমার পাটা ধরলো। অন্ধকারের মধ্যে আপনি দেখলেন কি করে যে জলের মধ্য থেকে হাত উঠে আসছে? আমার স্পষ্ট মনে হলো একটা যেন মানুষের হাত, বড় বড় নখ। বাজে কথা বলবেন নিকো, আমি এতদিন ধরে এখানে নৌকা চালাচ্ছি, কই আমাকে তো কোনোদিন হাত দেখা দেয়নি। আপনি হয়তো দেখতে ভুল করেছেন, ওটা হয়তো কোনো মাছ। কিন্তু এই শীতের ঠান্ডা রাতে মাছ থেকে লাফালাফি করবে বলুন তো জলের মধ্যে? না, আপনি দেখছি আমার থেকে বেশিই জানেন। ঝন্টুর রূঢ় ব্যবহারে তারা সকলে আবার চুপ করে গেল। বেশ কিছুক্ষণ নদীর জলে নৌকা চালানোর পর তারা ওপারে এসে পৌঁছালো। আপনারা নেমে পড়ুন, আমরা চলে এসেছি। তারা সকলে নদীর ওপর নেমে পড়ল। নীলাঞ্জন ঝন্টুকে পয়সা মিটিয়ে দিতে ঝন্টু বলল, এই রাতের বেলায় বেশিক্ষণ বাইরে থাকবেন না, যদি ভালো চান তাহলে যেখানে যেতে এসেছেন সেখানে তাড়াতাড়ি চলে যান। তার মানে? এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না, আমি চললাম। এই কথা বলে ঝন্টু তার নৌকা নিয়ে নদীর ধোঁয়াশার মধ্যে মিলিয়ে গেল। আবার এদিকে নীলাঞ্জন এবং তার বন্ধুরা পড়ল মহা ফাঁপড়ে।
এই তোর কালুদার বাড়ি এখান থেকে কত দূর আর কতটা পথ হেঁটে যেতে হবে? এখান থেকে বেশ অনেকটা পথ হেঁটে যেতে হবে রে। তাহলে চল চল, আর বেশি দেরি করিস না, আমরা চলে যাই, কেমন অনেক রাত হলো তো। তারা আবার হাঁটতে শুরু করলো। চারিদিক নিস্তব্ধ। মাঝে মাঝে বুনো শেয়ালের দল চিৎকার করে উঠে কতটা ঠান্ডা পড়েছে তার জানান দিচ্ছে। সকলের চোখে মুখে একটা ভয়ের ছাপ, কিন্তু কেউ কাউকে কোনো কথা বলছে না। এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটবার পর তারা একটা বাঁশতলায় এসে পৌঁছালো। এমন সময় রতন দেখল বাঁশতলার একপাশে কে যেন দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে পড়ে বলল, নীলাঞ্জন, ওদিকে তাকিয়ে দেখ, কে যেন দাঁড়িয়ে আছে। রতনের কথা মতো নীলাঞ্জন সেদিকে তাকিয়ে দেখল, সত্যি সেই বাঁশতলায় কে যেন দাঁড়িয়ে আছে। কে কে ওখানে দাঁড়িয়ে আছেন? বেরিয়ে আসুন বলছি, দয়া করে। যদি আপনার মনে কোনো খারাপ চিন্তা থাকে তাহলে আমাদের উপর প্রয়োগ করবেন না, বলে দিলাম। আমাদের কাছে কিছুই নেই, আমরা এখানে পিকনিক করবার জন্য এসেছি। এই কথা শুনে সেই ছায়ামূর্তিটা অন্ধকার থেকে বেরিয়ে এলো। অন্ধকার থেকে বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। তারা সকলে দেখল একটা চাদর মুড়ি দেওয়া লোক। তার মুখ দেখা যাচ্ছে না। বলল, না না, তোমাদের কাছ থেকে কিছু চুরি করে নেওয়ার ধান্দা আমার নেই। আমি এখানে এসেছিলাম একটু হাঁটতে। তা তোমরা যাবে কোথায়? আমরা যাব কালুদার বাড়ি। আপনি কি কালুদাকে চেনেন? চিনব না কেন? তবে চলো আমার সাথে, আমি তোমাকে কালুর বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে, চলুন তবে যাওয়া যাক। আগন্তুক লোকটা তাদেরকে সাথে করে নিয়ে চলতে শুরু করলো। তাদের মধ্যে বেশি কথা হচ্ছে না। কুয়াশা রাতের পথ চিনে যাওয়া সকলের পক্ষে দুষ্কর হয়ে যাচ্ছে। তাতেও তারা হেঁটে হেঁটে যাচ্ছে। একসময় রতন হঠাৎ জিজ্ঞাসা করল, এই রাস্তাটা তো আমার চেনা বলে মনে হচ্ছে না। আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপচাপ আমার পেছনে এসো, বেশি কোনো কথা বলো না। আমি তো এখানে আগেও এসেছি, এই রাস্তাটা দিয়ে তো কোনোদিন যাইনি। এই রাস্তাটা তোমার কালুদার বাড়িতে আরো তাড়াতাড়ি পৌঁছে দেবে। এরপর বেশ অনেকক্ষণ চলবার পর তারা একটা শুনশান জায়গায় এসে উপস্থিত হলো। সেখানে নিয়ে এসেই আগন্তুক সকলকে থামালো। আরে আরে, আপনি এখানে আমাদেরকে থামালেন কেন? আপনি কি চান বলুন তো? তোমাদের রক্ত মাংস খেতে চাই। মানে, আপনি কি বলতে চাইছেন? হঠাৎ আগন্তুকের মুখে এই কথাগুলো শুনে সকলে থরথর করে কাঁপতে শুরু করলো। তারা বুঝতে পারল না যে তারা কোন বিভীষিকার মধ্যে এসে পড়েছে। হঠাৎ মুখের চাদর সরিয়ে সেই ভূত তাদের দিকে ঘুরে দাঁড়ালো। অনেকদিন বাদ মানুষের শরীরের মাংস খেতে পারবো। তোদের তিনজনকে শেষ করে আমি তোদের রক্ত মাংস চিবিয়ে চিবিয়ে আয়েশ করে খাবো। কেউ তোদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না। সেই ভৌতিক পিশাচের কথা শুনে এবং রূপ দেখে তারা আর কেউ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। তারা তিনজনই সেখান থেকে দৌড়াতে শুরু করল। তার মধ্যে আবার রতন একবার পেছু ঘুরে তাকিয়ে দেখল সেই ভূত তাদের দিকে হাত বাড়িয়ে দৌড়ে আসছে। তোরা যতই আমার কাছ থেকে পালানোর চেষ্টা করিস, তোদের একজনকে আমি আজকে শেষ করবই। কেউ তোদের বাঁচাতে পারবে না। রতন দৌড়াতে দৌড়াতে বলল, যদি এর হাত থেকে বাঁচতে চাস তাহলে কেউ দাঁড়াস না, আমার পেছু পেছু দৌড়ে চলে আয়। কি করতে যে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, আজকেই মনে হচ্ছে আমাদের শেষ দিন। আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ তারা লক্ষ্য করল তাদের বান্ধবী মনীষা নেই। রতন এবং নীলাঞ্জন দাঁড়িয়ে পড়ল। এ কি, মনীষা গেল কোথায়? এই তো আমাদের সাথে দৌড়ে আসছিল। এরপরই তারা পেছনে দূরে তাকিয়ে দেখল মনীষা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা আবার তাকে বাঁচানোর জন্য তার কাছে গেল। মনীষা, মনীষা ওঠ,
না হলে ওই ভূত আমাদেরকে মেরে ফেলবে। তাড়াতাড়ি ওঠ মনীষা, আমাদের এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে। কিন্তু মনীষা চোখ খুলল না কিছুতেই। এরই মধ্যে সেই ভূত হঠাৎ অন্ধকারের মধ্য থেকে আবার তাদের সামনে উদয় হয়। ভয়ানক কট্ট হাসি হেসে বলে, কেউ তোদের আর বাঁচাতে পারবে না। আজ তোদের শেষ দিন। আমি আগেই বলেছি তোরা আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি না। আজকে তোদের তিনটেকেই আমি শেষ করব। রতন বাঁচবার জন্য কাতর আরতি জানিয়ে বলল, আমরা আপনার কি ক্ষতি করেছি? আপনি দয়া করে আমাদের যেতে দিন। আমরা আর কোনোদিন এখানে আসবো না। তোদের যেতে দিলে আমার যে খিদে পূরণ হবে না, তোকে আগে মারবো। এই বলে সেই ভূত গলা টিপে ধরল রতনের। রতন বাঁচবার জন্য ছটফট করছে, এমন সময় পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো, যদি বাঁচতে চাস তাহলে ওকে ছেড়ে দে। কালুকে দেখে সেই ভূত যেমন ভয় পেল, তেমনি রতন অত্যন্ত খুশি হয়ে চিৎকার করে উঠল, কালুদা আমাদেরকে বাঁচাও, ওই ভূত আমাদেরকে মেরে ফেলবে। আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই, কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। তুই এখানে কি করছিস কালু? তুই আমার শিকারে হাত দিতে পারিস না। আমার শিকারকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারিস না। আমি কি পারি না পারি তোর কোনো আন্দাজ নেই। তুই ভালোই ভালোই ওদেরকে ছেড়ে দে, না হলে তোকে এক্ষুনি আমি মেরে ফেলবো। ছাড়বো না। অনেকদিন পর আমি মানুষ খেতে পারবো। আমি ওদের কিছুতেই ছাড়বো না। বেশ, তবে মর। এই বলে কালু মনে মনে মন্ত্র উচ্চারণ করে সেই ভূতের দিকে দৃষ্টি ফেলল। এরপরই দেখা গেল সেই ভূত তীব্র যাতনায় ছটফট করতে শুরু করেছে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। আমাকে কেউ বাঁচাও। আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আমাকে দয়া করে এখান থেকে উদ্ধার করো। আমি আর কোনোদিন পাপ কাজ করবো না। আমাকে ছেড়ে দে। তোকে অনেকবার সুযোগ দিয়েছি আমি, অনেকবার হাতের কাছে পেয়ে তোকে ছেড়ে দিয়েছি, কিন্তু তুই যখন আমার আত্মীয়র উপর আক্রমণ করলি তখন তোরা নিস্তার নেই। তোকে এবার মরতেই হবে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। আমাকে কেউ বাঁচাও। আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আমাকে দয়া করে এখান থেকে উদ্ধার করো। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। এইভাবে কিছুক্ষণ চিৎকার করবার পর সেই ভূত আগুনে জ্বলে পুড়ে বাতাসের সাথে মিলিয়ে গেল। কালুদা, তুমি ভাগ্যে সেখানে এসে পৌঁছেছিলে, না হলে আমাদের আর কেউ বাঁচাতে পারতো না। পরদিন সকালে তারা সকলে মিলে কালুর মাটির ঘরের দাওয়ায় বসে আছে। কালু জিজ্ঞাসা করল, তা তোরা আসবি যখন তখন একটু দিনের আলোতে আসতে পারিসনি? রাতের অন্ধকারের পর এই জায়গাটা অনেকটা খতরনাক হয়ে যায়। আমরা বুঝতে পারিনি যে এখানে হঠাৎ করে ভূতের উপদ্রব শুরু হয়েছে। আর বলিস নে বাপ, কে যে মানুষ আর কে যে ভূত সেটাই এখন বোঝা দেয়। তা তোরা একটা কথা বল দেখি, তোরা যে নদীর এপারে এলি তা কিভাবে এলি? কেন, আমাদের মাঝি পার করে দিল। ওই ঝন্টু মাঝি। বলিস কি রে, দেখেছিস কি কাণ্ড? কেন দাদা, কি হয়েছে? আরে আজকে 2 দিন হয়েছে ঝন্টু তার নৌকার উপর মাঝরাতে মারা পড়েছে। কে যেন তার মাথাটা মুচড়ে পেছনের দিকে করে দিয়েছে। ওই ভূতেরই কাজ হবে আর কি। তোদের যে কোনো রকম আক্রমণ করেনি সেটা শুনি আমার খুব ভালো লাগছে। হয়তো জানতো যে আমাদের উপর আক্রমণ করলে তাদের বিপদ আছে, কারণ আমরা তো আপনার আত্মীয়। তা যা বলেছ তুমি। তা তোমরা পিকনিক করছো কবে? আর পিকনিক, এখানে রাতের বেলা এসে যে জিনিস দেখলাম চোখের সামনে, তাতে পিকনিক মাথায় উঠে গেছে। আরে না না, আমি থাকতে কোনো ভয় নাই। তোমরা আজকে রাতেই বরং পিকনিকের আয়োজন করো, আমি তোমাদের সাথে থাকবো।